নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার ২রা মে ২০২৬। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে ২৬০তম 268th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দ তথা স্বামী বিবেকানন্দের পত্রাবলী, যেটা প্রায় শেষের দিকে আসতে চলেছে, এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। সুতরাং আসুন, অহেতুক আমার প্রাককথনে সময় নষ্ট না করে আমাদের যে পরিচিত প্রার্থনা সঙ্গীত, যে রবীন্দ্রসঙ্গীতকে আমরা প্রার্থনা সঙ্গীত হিসেবে বেছে নিয়েছি, সেটা শুনে সেটা গেয়েছেন আমাদেরই বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার গাওয়ার সেই প্রার্থনা সঙ্গীত শুনে আজকে অনুষ্ঠান আমরা শুরু করছি। নমস্কার, ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আমরা শুরু করেছিলাম, স্বামীজি কলকাতা ছেড়েছেন 1888 সাল। পরিব্রাজক নরেন্দ্রনাথ প্রমোদ দাস মিত্রকে প্রথম চিঠি লিখতে শুরু করেন। তারপর স্বামীজির ভারতবর্ষের বিভিন্ন স্থানে ভ্রমণ করা, তারপর পাশ্চাত্যে যাওয়া, ওরিয়েন্টাল হোটেল থেকে মাদ্রাজি বন্ধুদের চিঠি লেখা, শিকাগোয় বিখ্যাত সেই চিঠি, গুরুভাইদের লেখা 1893, 94, 95, 96, 97,
98, 99, এখন 1900 সালে স্বামীজি চলে এসছে। আজকে যে চিঠিটা আমরা পড়বো, মঠ বেলুড়, হাওড়া, 19শে ডিসেম্বর 1900, নিবেদিতাকে চিঠি লিখছেন। আমাদের দেশে আমি সম্প্রতি একটি বই পড়তে শুরু করেছি, গীতার সাইকো অ্যানালিসিস, গিরীন্দ্রশেখর বোসের লেখা। স্বামীজি তো আমাদের দেশে পণ্ডিতদের কাছে সেইভাবে গৃহীত ছিলেন না, তার নানা কারণ ছিল। স্বামীজি, ইংরেজরা আমাদের স্বামীজি পড়তে দেননি, সেটা একটা বড় কারণ। যে কারণে বহু পুরনো পরিবার যারা কলকাতায় 100 বছর 200 বছর আছেন, তারাও স্বামীজির বই পড়েননি বা পড়তে দেওয়া হয়নি, বা উদাসীনতা স্বামীজির প্রতি। স্বামীজি চর্চা ভারতবর্ষে ব্যাপকভাবে শুরু হয়েছে 47 বছর, 1980 সাল থেকে, যদি বীরেশ্বরানন্দজির মাতৃভূমির কর্তব্যটি পড়া হয়। যদি কোনো পণ্ডিত বিবেকানন্দের চিঠিগুলোর মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা দেন, তাহলে অবশ্যই তিনি বলবেন এই চিঠির মধ্যে থেকে যন্ত্রণা কাতর বিবেকানন্দকে খুঁজে পাওয়া যায়। যদি এমন কোনো মনোবিজ্ঞানী গিরীন্দ্রশেখর বসু স্তরের কেউ থাকতেন, তাহলে দেখতেন তারা খুঁজে বের করেছেন। আজকে যে চিঠিটা পড়ছি সেটি সেই রকম একটি চিঠি। অ্যাপারেন্টলি কিছু মনে হয় না, কিন্তু বিবেকানন্দের মন যারা বোঝার চেষ্টা করেন, বিবেকানন্দকে যারা চেনবার চেষ্টা করেন, তারা বুঝবেন এই চিঠিটি যন্ত্রণায় লেখা। প্যারিস থেকে বিবেকানন্দ লিখেছিলেন নিবেদিতাকে, তুমি যে মনে করছো তোমার বন্ধুদের আমি হিংসা করছি, তা একেবারেই নয়। আমরা মনে করি কি জানেন, যে যারা মহাপুরুষ হন তারা প্রাকৃতিক নিয়মের বাইরে, তা কিন্তু নয়। প্রকৃতির যে নিয়ম তা সব তাদের উপর বর্তায়, শুধু হৃদয়টা বহুজন হিতায় বহুজন সুখায় বলে তারা মহাপুরুষ। বলা হচ্ছে অনুগ্রহায় ভক্তানাং মানুষিং তনুমাশ্রিতম ভজতে তাদৃশী ক্রীড়া ইয়াত শ্রুত্বা তৎপরভাবে। অনুগ্রহ করে তারা মানুষের শরীর ধারণ করেন, ভজতে তাদৃশী ক্রিয়া, সেইভাবেই তারা ব্যবহার করেন। শ্রীরামকৃষ্ণের যখন ম্যালেরিয়া হয়েছে, স্বামীজির যখন ম্যালেরিয়া হয়েছে, যখন লাম্বাগ হয়েছে, যখন ডায়াবেটিসে কষ্ট পাচ্ছেন, তখন স্বামীজির সমকালে যারা যারা ডায়াবেটিসে কষ্ট পেয়েছেন তারা একই কষ্ট পেয়েছেন। তাদেরও চোখ চলে গেছে, তাদেরও কিডনি চলে গেছে, তাদেরও হার্ট অ্যাটাক হয়েছে, পা ফুলছে ইত্যাদি। বিবেকানন্দের সঙ্গে তাদের তফাৎ কোথায়? তফাৎ হচ্ছে বিবেকানন্দের মনটি ছিল বহুজন হিতায় বহুজন সুখায়। আমরা সেই চিঠিটি বাকচক্রে পড়েছি, আপনারা যারা মন দিয়ে শোনেন, সেখানে স্বামীজি বলছেন যে যখন এত কাজ করি তারপর কেউ যখন অযথা সমালোচনা করে তখন বড় কষ্ট হয়। বিবেকানন্দ কষ্ট পাননি সেটি ঠিক নয়, বলুন কষ্টটা হজম করেছিলেন। কিন্তু কষ্ট যখন হয়েছেই। যখন তার গুরু ভাইরা কলকাতায় প্যাম্পলেট ছাপিয়েছেন, বলেছেন তিনি শ্রীরামকৃষ্ণকে মানতেনই, বেঁচে থাকতেই মানতেন না, চলে যাওয়ার পর মানবেন না, সেটা তো স্বাভাবিক। সেটা একটা গভীর ক্ষতের সৃষ্টি করেছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু স্বামীজির সঙ্গে যন্ত্রণা নিয়ে কথা বলার কেউ ছিল না। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর পক্ষে সম্ভব ছিল না। ব্রহ্মানন্দজি বা শারদানন্দজি বা রামকৃষ্ণানন্দজি এরা যে বলতেন না তা নয়, কিন্তু লিপিবদ্ধ করেননি। ধরুন মহেন্দ্রনাথ না থাকলে স্বামীজির কথা আমরা জানতাম, লন্ডনে স্বামীজি কি করেছেন। স্বামীজি জন ভেনের কাছে গেছেন, স্বামীজি যে ফ্রেডরিক ম্যাক্স মুলারের কাছে গেছেন, স্বামীজিকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, সে বছর অতুল চ্যাটার্জি ICSে ফার্স্ট হন, সে বছর রঞ্জিত সিংজি সবচেয়ে বেশি রান করেন কাউন্টি ক্রিকেটে, এবং বিবেকানন্দ আমেরিকা থেকে ইংল্যান্ডে আসেন, থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। মহেন্দ্রনাথ না থাকলে আমরা জানতাম না। আমরা লিপিবদ্ধ করি না, আমরা বিবেকানন্দের যন্ত্রণাটাকে বুঝলাম না। স্বামীজি বলেছিলেন কি পেলাম না জানি না, তবে দেখলাম আমার মনটা অনেক বড় হয়ে গেছে, এখন আমি মানুষের যন্ত্রণায় বেশি বুঝতে পারছি। ডাইভার্ট করা মনকে, সাবলিমেট করা, তার ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছেন বিবেকানন্দ। এই চিঠিটা এতখানি কেন আগে বলছি,
তার কারণ চিঠির প্রথম লাইনটি বড় সাংঘাতিক। মহাদেশসমূহের আর এক প্রান্ত থেকে একটি স্বর তোমায় প্রশ্ন করছে, কেমন আছো? এতে তুমি অবাক হচ্ছ নাকি? বস্তুত আমি হচ্ছি ঋতুর সঙ্গে বিচরণকারী একটি বিহঙ্গম। এতে অনুবাদ করা, আমি তো বললাম আমার ভীষণ যন্ত্রণা যে বাকচক্রে আমি এই সব কটা চিঠির ইংরেজি বলতে পারি না। তাহলে 1 ঘন্টা বাকচক্রের অনুষ্ঠান হতো। এবং এই যে বাকচক্রের বিপুল জনপ্রিয়তা, তার বড় কারণ হচ্ছে সীমিত সময়। আমি যদি 1 ঘন্টা করে বলতাম, তাহলে মানুষ প্রথম উৎসাহ দেখালেও পরে আর উৎসাহ দেখাতেন না। আমরা ঘড়ি ধরে আধ ঘন্টা বলি বলে এই কম সময় বিবেকানন্দ। আপনাকে ক্যাপসুলে বিবেকানন্দ বলতে হবে। বিবেকানন্দ গোটা দর্শনের 1 লাইনে তার সারাংশ বলেছিলেন, বি গুড অ্যান্ড ডু গুড, দ্যাট ইজ দ্য হোল অফ রিলিজিয়ান। আদি শঙ্করাচার্য তিনি বেদান্ত বলতে গিয়ে বেদান্তের মূল ব্যাখ্যা কি, বেদান্তর দর্শন কি, 1 লাইনে বলেছিলেন, শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থ কোটিভি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব নাপর। কোটি কোটি গ্রন্থ যা বলেছে আমি তা অর্ধেক শ্লোকে ব্যাখ্যা করব। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব এবং ব্রহ্ম অভেদ, অর্ধেক শ্লোকে। বিবেকানন্দ, বি গুড অ্যান্ড ডু গুড, দ্যাট ইজ দ্য হোল অফ রিলিজিয়ন। সুতরাং বাকচক্রের সাফল্যের বড় কারণ হচ্ছে সীমিত সময়। অনেকে আমাদের অনুরোধ করেন, পডকাস্ট আরো বেশিক্ষণ বলেন না কেন, বাকচক্র আরো বেশিক্ষণ বলেন না কেন। বেশিক্ষণ বললে আর লোকে শুনতো না। তো নিবেদিতার এই প্রথম লাইনটা, মহাদেশসমূহের আরেক প্রান্তে থেকে একটি, আমি হচ্ছি ঋতুর সঙ্গে বিচরণকারী একটি বিহঙ্গম। স্বামীজি গুডউইন মারা যাওয়ার পরে প্রায় একই রকম চিঠি লিখেছিলেন সিস্টার ক্রিশ্চিনকে। আই অ্যাম দ্য ব্লু ইনফিনিট স্কাই, দি ক্লাউডস মে কাস্ট ওভার মি, বাট আই এম দ্য সেম ইনফিনিট ব্লু। আমাদের সাধারণভাবে ইংরেজি ভাষায় কালেকটিভ নাউনের কখনো প্লুরাল হয় না, কিন্তু আমেরিকানরা বলে ক্লাউডস। বিবেকানন্দ ক্লাউডস লিখেছিলেন, দি ক্লাউডস মে কাস্ট ওভার মি, বাট আই এম দ্য সেম ইনফিনিট ব্লু। ঠিক একরকম নিবেদিত, যে বস্তুত আমি হচ্ছে ঋতুর সঙ্গে বিচরণকারী একটি বিহঙ্গম। যেদিন এই সম্পূর্ণ চিঠি পড়া হয়ে যাবে বাকচক্রে, আমি 2 সপ্তাহ রাখবো যে গুরুত্বপূর্ণ চিঠিগুলোর ইংরেজিটা পড়ার জন্য। স্বামী বলভদ্রানন্দ, যে আমি তখন ছাত্র, উনিও তখন ব্রহ্মচারী। আমরা দুজনে দীর্ঘক্ষণ ধরে প্রায় প্রতিদিন স্বামীজি নিয়ে আলোচনা করতাম। শনি রোববার তো করতামই, অন্য দিনও হতো। এবং সেইখানে উনি বলতেন, যেটি আমি এখনো অক্ষরে অক্ষরে পালন করি, যে ইংরেজি চিঠিগুলো ইংরেজিতে এবং বাংলা চিঠিগুলো বাংলায় পড়বে। এবং স্বামীজির যে এখনকার ছেলেমেয়েরা প্রায় একটি অভিযোগ আমাদের কাছে করেন, যেটা অত্যন্ত সত্যি বলে মনে হয়, যে স্বামীজির যে ইংরেজি চিঠিগুলো বাংলায় করা হয়েছে সেগুলো যেন চলিত ভাষায় করা হয়। সাধু ভাষা সকলের পক্ষে বোঝা সম্ভব নয়, তাই চলিত ভাষায় করলে সেটি আরো বেশি ছেলেমেয়েরা পড়তে পারতেন, সেটি পড়া খুব দরকার ছিল। আনন্দমুখর ও কর্মচঞ্চল প্যারিস, দৃঢ় গঠিত প্রাচীন কনস্ট্যান্টিনোপল, চাকচিক্যময় ক্ষুদ্র এথেন্স, পিরামিড শোভিত কায়রো, সবই পিছনে ফেলে এসেছি। আর এখন আমি এখানে গঙ্গার তীরে মঠে আমার ঘরে বসে লিখছি। 1 লাইন, তার বেশি সময় পাননি। আমি পরিব্রাজক গ্রন্থটি বোস হাউস ক্যাম্পাসে অনলাইনে পড়াই, ধরে ধরে পড়াই, লাইন বাই লাইন পড়াই, কারণ 6 মাসের কোর্স, সুযোগ আছে। সেখানে আমি বারবার বলি যে নেট নেই। স্বামীজি কাঁড়ি কাঁড়ি বই নিয়ে যাচ্ছেন না, শুধু স্মৃতি থেকে পরিব্রাজক লিখছেন। এবং লিখছেন কোথায়? প্যারিসে বসে। জাহাজে ঘুরে এসছেন, কলকাতা থেকে পৌঁছেছেন ইংল্যান্ডে, তারপর সেখান থেকে আমেরিকায়, তারপর প্যারিসে এসছেন। তো যা পড়েছেন এখানেও ঠিক তাই। দেখুন, একটা লাইনে আনন্দমুখর ও কর্মচঞ্চল প্যারিস। যারা প্রত্যেক বছরে 3 বার প্যারিসে লিখতে বলবেন, কলম চিবিয়ে আঁক হয়ে যাবে। আর তো লিখলেন না। আনন্দমুখর ও আনন্দমুখর কেন? তখনকার দিনে স্বামীজির সময় প্যারিসের একটা দুর্নাম ছিল।
প্যারিসকে বলা হতো সিটি অফ সিন। মানুষ পাপ কাজের জন্য প্যারিসে যায়, কারণ প্যারিস ফ্রান্সের রাজধানী। খ্রিস্টের সংস্কৃতিতে যেমন উন্নত, তেমনি সেখানে বিলাসিতার নানা ব্যবস্থা রয়েছে, তাই জন্য তাকে সিটি অফ সিন বলা হতো। এখন যেটি লাস ভেগাসকে বলা হয় সিটি অফ সিন। আনন্দমুখর কর্মচঞ্চল দৃঢ় গঠিত প্রাচীন কনস্ট্যান্টিনোপল, চাকচিক্যময় ক্ষুদ্র এথেন্স, পিরামিড শোভিত কায়রো সবই পেছনে ফেলে এসেছি, আর আমি এখন এখানে গঙ্গার তীরে মঠে আমার ঘরে বসে লিখছি। চতুর্দিকে কি শান্ত নীরবতা, প্রশস্ত নদী দৃপ্ত সূর্যালোকে নাচছে, শুধু কচিত দু একখানা মালবাহী নৌকার দাঁড়ের শব্দে সে স্তব্ধতা ক্ষণিকের জন্য ভেঙে যাচ্ছে। এই যে বাংলা লেখাটা না, তিন ভাইয়ের এসছিল বাবার কাছ থেকে। আমরা সুলোচনাটা কেউ পড়ি না, গোপাল দত্তের নামে ওই যে পরিবারে, আমি বারবার বিশ্বাস করি যে পরিবারের একটা ন্যাচারাল ডিট্যাচমেন্ট ছিল। বিশ্বনাথ দত্ত যা উপায় করেছিলেন, যা জমিয়েছিলেন, সেটি কিচ্ছু স্ত্রীর নামে লিখে দিলেই কোনো চিন্তা ছিল না, কিছুই হতো না, উইলটা বউয়ের নামে করে যেতেন। ভুবনেশ্বরীকে তো 3,000 টাকা মাসে হাত খরচা দিতেন, কিন্তু ওই ডিট্যাচমেন্ট, নিজে উকিল হওয়া সত্ত্বেও সেটার মাথায় এলো না, কখনো মনে হয়। এবং ভুবনেশ্বরী তার ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিলেন কেন? তার স্বামীর ওপর অভিমান যে তুমি সবকিছু মানুষকে দান করে দাও। কিন্তু বিশ্বনাথ বলেছিলেন সেটা আমি আটকাতে পারবো না। ভুবনেশ্বরী এবার ফিরে এসেছিলেন। স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমানের পালাও চলেছিল বেশ কিছুদিন, সেটা আমাদের অবশ্যই আলোচনার বিষয়, কারণ সব কিছু নিয়েই নরেন্দ্রনাথ সংসারের খুঁটিনাটি দেখেছিলেন বলেই এত অপূর্ব ভাষায় লিখতে পারতেন। এই যে গত দিন আমরা যে চিঠিটা পড়েছি, যে খেদা বোঁচা স্ত্রীর প্রতি চরিত্রহীন স্বামীর যে অত্যাচার, সেটা এখানেই সম্ভব। ওটা দেখেছিলেন স্বামীজি। স্বামী যেমন পাশ্চাত্যদের সমাজকে খুঁটিনাটি দেখেছিলেন, এইখানেও স্বামীজি সমাজটাকে দেখেছিলেন। এবং ভাবার কোনো কারণ নেই যে দত্তবাড়ি অত্যন্ত একটি ঠান্ডা পরিবার ছিল। স্বামীজি দেখেছিলেন পিতার মৃত্যুর পরে তার মাকে কিভাবে হেনস্থা হতে হয়েছে কাকিমা এবং জেঠিমার কাছে, দেখেছিলেন কি কটু বাক্য তাদের শুনতে হয়েছে। রঘুমণি দেবী না থাকতেন, অর্থাৎ ভুবনেশ্বরীর মা না থাকতেন, এই বাচ্চাগুলোও ভেসে চলে যেত। তিনি আগলে ধরেছিলেন তার মেয়েকে, যাকে অত্যন্ত যত্নে বড় করেছিলেন। সেই ভুবনেশ্বরী কি অসীম কষ্ট পেয়েছিলেন তার স্বামী চলে যাওয়ার পর। তার নীরব সাক্ষী ছিলেন রঘুমণি। যদি কোনোদিন হয় রঘুমণি দেবীর ওপর বলবো, তারপর একটি চমৎকার লেখা আছে ভূপেন্দ্রনাথ দত্তের, সেই লেখাটি নিয়ে আলোচনা করব। মহেন্দ্রনাথও তার দিদিমা সম্বন্ধে লিখেছেন, স্বামীজিরও কিছু কিছু কথা তার দিদিমা সম্বন্ধে বলা আছে, এবং স্বামীজির বন্ধু বান্ধব নিয়ে প্রায় তিনি রঘুমণি দেবীর কাছে যেতেন। তো স্বামীজি বলছেন, আমার নীরবতা প্রশস্ত নদী দু একখান মালবাহী নৌকার দাঁড়ের শব্দে সে স্তব্ধতা ক্ষণিকের জন্য ভেঙে যাচ্ছে। আমার যেহেতু বহু বন্ধু সন্ন্যাসী হয়ে যান, আমার বহুবার সুযোগ হয়েছে, আমি তো বহুবার মঠে থেকেছি জীবনে, মানে কত রাত্রি যে মঠে কাটিয়েছি তার হিসেব নেই। রাত্রিবেলায় মঠে জপ ধ্যান করার, রামকৃষ্ণ মন্দিরের মধ্যে, ওই ভোরবেলায় নয়, মঙ্গলারতির সময় করেছি। এবং যেহেতু বন্ধুরা সাধু হয়ে যাচ্ছে, তাই তখনকার দিনে যারা সন্ন্যাসী ছিলেন, স্বামী গীতানন্দজি, স্বামী প্রমেয়ানন্দজি, স্বামী আত্মস্থানন্দজি, স্বামী গহনানন্দজি, স্বামী প্রভানন্দজি, এরা স্বামীজির ঘরের সামনে যখন মঠ খালি হয়ে যায় আমাদের জপ ধ্যানের সুযোগ দিতেন। স্বামীজির যে ঘর রয়েছে বেলুড় মঠে, সেই ঘরের সামনে যে জায়গাটি রয়েছে সেখানে বসে আমরা জপ করতাম। আমাদের এক বন্ধু রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ছিলেন, তিনি সঙ্গ ছেড়ে চলে যান। তিনি এই জপের নেতা ছিলেন এবং তিনি নিজে অসম্ভব ভালো জপ ধ্যান করতেন। এবং আমরা যখন ছোট ছিলাম, তিনি আমাদের সবাইকে ইন্সপায়ার করতেন এবং কে কতক্ষণ ধরে বসে জপ করছে তিনি সেটা মনিটর করতেন। যারা বন্ধু সন্ন্যাসী হয়ে গেছেন তাদের নাম আর বলছি না, বললেই আপনারা তাদের কাজ না জেনে সঙ্গে সঙ্গে মাথায় হাতটা একবার ঠেকিয়ে নেবেন, সেই জন্য বলবো না। কিন্তু জব ধ্যান যখন আমরা প্রিপারেটরি ফর্মেটিভ ইয়ার্স, এই স্বামীজির ঘরের সামনে বসে জব করলে অদ্ভুত নীরবতা অনুভব করা যায়। কেউ করেন না, অনুমতিও পাওয়া যায় না,
বা আমরা যখন বেলুড় মঠে যাই, আমাদের তো মঠের বা কোনো মন্দিরের প্রতি শ্রদ্ধা নেই। দেখবেন জগন্নাথ মন্দিরে অত বড় চাতাল আছে, সেই চাতালে কিন্তু কয়েকজন মাত্র বসে জপ করেন। ওখানে জপ করার প্রকৃষ্ট স্থান। চৈতন্যদেব ওইখানে বসে জপ করতেন। কেদারনাথ মন্দিরের সামনে যে চাতাল, সেই চাতালে বসলে ওই স্নিগ্ধ বা শান্ত পরিবেশটা অনুভব করা যায়। বদ্রীনাথ মন্দিরে তার স্কোপ কম, কিন্তু উল্টো দিকে বসা যায়। জপ করলে যারা ট্রেন্ড জপ করেন তাদের আনন্দ হচ্ছে নিস্তব্ধতার অনুভব করতে পারেন। দুরকম হয়। একটা হচ্ছে ধরুন আপনি বেলুড় মঠে দুপুরবেলায় বসে আছেন, আপনার চতুর্দিক নিস্তব্ধ হয়ে গেছে, তার অনুভূতি আছে। সেই অনুভূতির সঙ্গে আপনি যদি একটু জপ করেন তাহলে সেই অনুভূতিটা বেড়ে যায়। স্বামীজি নিজের ঘরে সেটি করতেন বলে বলছেন যে এখানে নীরবতা অনুভব করছি। এখন এখানে শীতকাল চলছে, কিন্তু মধ্যাহ্নে বেশ উষ্ণ উজ্জ্বল। এ হচ্ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার শীতের মতন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার শীত কিনা সেটা দেখেছিলেন। আমাকে আমার মাস্টারমশাই অধ্যাপক শঙ্করী প্রসাদ ব্যানার্জি, অসাধারণ মানুষ ছিলেন, কথা বলতেন। দেখো বিবেকানন্দের সঙ্গে সকলের তফাৎ কি জানো? কি স্যার বলুন? দেখো ওইটুকুনি তো বয়স, ভারত ঘুরে বেড়াচ্ছেন। সেই ভারত ঘুরতে গিয়ে রাজস্থানের আবহাওয়া কিরকম, প্রকৃতি কেমন, কেমনই বা মধ্য ভারতের প্রকৃতি আবহাওয়া কেমনই বা পশ্চিম ভারতে দক্ষিণ ভারতে দেখেছিলেন। শুধু তাই না, দ্বিতীয়বার যখন বিদেশে যাচ্ছেন, প্রথমবার যখন বিদেশে যাচ্ছে তখন কতটুকু বয়স? 30 বছর হতো, বয়স হয়নি। জামশেদজি টাটাকে বলেছিলেন ওই জামশেদপুরের বিস্তীর্ণ অঞ্চলে ছোটনাগপুর প্লেটোতে প্রচুর খনিজ পদার্থ আছে। এটা কি সাধুর কাজ? অসম্ভব বলা, বলতেই পারবে না কি। চোখ ছিল সাংঘাতিক। এই চোখটা ইনহেরিট করেছিলেন বাবা মা পরিবার থেকে, এবং তার সঙ্গে যুক্ত হয়েছিল শ্রীরামকৃষ্ণের চোখ। শ্রীরামকৃষ্ণের মতো চোখ খুব কম লোকের আছে। একজন রসিকতা করে আমাকে বলেছেন, তিনি বিখ্যাত পরিচালক তরুণ মজুমদার, বলেছিলেন জানো তো দুজন বাঙালির চোখের কোনো তুলনা। আমি খুব ভালো করে চিনতাম, ভালোবাসতেন। বলুন কার? একদিন গল্প হচ্ছে যে দুজন বাঙালি দেখবে যা ঘটেছে চোখে ধরে রেখেছেন, সত্যজিৎ রায় আর শ্রীরামকৃষ্ণ। চোখ ছিল সাংঘাতিক, দেখেছিলেন। স্বামীজি নত জামশেদজি টাটাকে যাচ্ছেন জাহাজে, বলছেন একটি গবেষণামূলক প্রতিষ্ঠান তৈরি করার কথা, তার সে আবার খনিজ পদার্থ কোথায় আছে সেটাও বলে দিয়েছিলেন ছোটনাগপুর প্লেটোয়। এবং আপনারা হয়তো জানেন, যখন টাটা তার কারখানা খোলেন জামশেদপুরে, তখন তো জামশেদজি টাটা বেঁচে নেই, কিন্তু রামকৃষ্ণ মিশনের যারা ছিলেন প্রেসিডেন্ট মহারাজ, মানে স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী শারদানন্দজি, এদের সেই যুগে 500 টাকা প্রণামী দেওয়া হয় এবং নতুন একটি কাপড় দেওয়া হয়। 1909 সালে 500 টাকা কিন্তু কম নয়, তার মূল্য ছিল। তো স্বামীজির চোখ ছিল সাংঘাতিক। তাই দেখুন এখানে বলছেন এখানকার সকালটা ঠান্ডা, দুপুরবেলাটা উষ্ণ এবং উজ্জ্বল। আমাদের সত্যি কলকাতার শীত তো সেরকমই পড়ে, দুপুরটা কিন্তু স্কর্চিং সানরেজ। এবং সেটা কেমন? দক্ষিণ ক্যালিফোর্নিয়ার শীতের মতন। নিবেদিতাকে যেহেতু লিখছেন তার রেফারেন্সে দক্ষিণ ক্যালিফোর্নিয়া দিয়েছেন। স্বামী যোগানন্দজিকে লিখলে সেটা লিখতেন না। এই হচ্ছেন স্বামীজি, একেবারে পারফেক্ট প্রপোর্শন যাকে বলে। সর্বত্র সবুজ ও সোনালী রঙের ছড়াছড়ি, আর কচি ঘাসগুলি যেন মখমলের মতো, অথচ বাতাস শীতল, পরিষ্কার ও আরামপ্রদ। ইতি তোমাদের বিবেকানন্দ। ছোট্ট চিঠি নিবেদিতাকে লিখেছেন। কিভাবে মঠে ফিরে এসছেন সে সম্বন্ধে কোনো কথা নেই। নিজের ঘরে বসে রয়েছেন, ঘরের চারপাশটা কেমন সেটি বলছেন। একজন বিখ্যাত বিবেকানন্দ গবেষক ছিলেন, তার নাম অমিয় কুমার মজুমদার। তিনি খুব বড় দার্শনিক ছিলেন। তার মেয়ে রায়কমলদি। অমিয়বাবু বিবেকানন্দ সম্বন্ধে খুব ভালো বলতেন, অসাধারণ বাগ্মী ছিলেন। দুজন বিবেকানন্দ সম্বন্ধে বলতেন, তার দুজনের শোনার সৌভাগ্য মনে হচ্ছে। একজন আমার প্রত্যক্ষ মাস্টারমশাই ছিলেন অধ্যাপক নীরদ বরণ চক্রবর্তী, এবং আরেকজন ছিলেন অমিয় কুমার মজুমদার। অমিয়বাবু আমার ছোটবেলায় মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন যে যখনই বিবেকানন্দ পড়বে তখন মনে রাখবে যে 39 বছর বয়সে জীবনটা শেষ। এই যে নিবেদিতাকে লিখছেন, আসলে সাহেব মেমরা প্রকৃতি সম্বন্ধে কথা বলতে ভীষণ ভালোবাসে। তাই প্রথমেই জিজ্ঞেস করে
ওয়েদার কেমন। আমার সঙ্গে লুইবার্গের ঘনিষ্ঠতা ছিল, প্রবুদ্ধ প্রাণা মাতাজির সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা। তো আমি একবার বলেছিলাম যে চলুন, তখন গরমকাল, বলেছিলাম চলুন একবার কামারপুকুর জয়রামবাটি যাই, আমি আপনাকে গাড়ি করে নিয়ে যাবো, চলুন। উনি প্রথমে নো নো নো, ইটস টু হট দেয়ার। ওরা প্রথম হচ্ছে প্রকৃতি নিয়ে কথা বলে। নিবেদিতাকে তাই জন্য বলছে যে সবুজ মখমলের মতন ঘাস, দুপুর বেলাটা কেমন উষ্ণ এবং উজ্জ্বল, সকালবেলাটা ঠান্ডা এবং ঘরের নিস্তব্ধতা, এই নিয়ে নিবেদিতাকে লিখেছেন। বেলুর মঠ কেমন ভাবে চলছে, স্বামীজির যখন ছিলেন না তখন মঠ কেমন চলেছে সে বিষয়ে নিবেদিতাকে লেখেননি। এবং এত ছোট চিঠি, নিবেদিতাকে আরো এর থেকেও ছোটতর চিঠি লিখেছেন স্বামীজি। আমেরিকা থেকে নিবেদিতাকে লিখেছিলেন, জগৎ যন্ত্রণায় পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে। আমরা বাকচক্রে সেই চিঠিটিও পড়েছি এবং সেই চিঠিটি নিয়ে আলোচনা করেছি। কিন্তু এইখানে আমরা অন্তরঙ্গ বিবেকানন্দকে পাচ্ছি, যে বিবেকানন্দ দর্শনের কথা বলছেন না, যে বিবেকানন্দ বেদান্তের কথা বলছেন না, যে বিবেকানন্দ একেবারে মানুষ বিবেকানন্দ। তিনি ঘরে বসে রয়েছেন, তার আগে বিদেশ ঘুরে এসছেন, তিনি কর্মচঞ্চল প্যারিসকে দেখেছেন, তিনি খুব সুন্দর সাজানো গোছানো এথেন্স দেখেছেন, তিনি পিরামিড দেখেছেন কায়রোতে, তিনি দেখেছেন কনস্ট্যান্টিনোপল, মুগ্ধ হয়েছেন তার ইতিহাস থেকে। বিবেকানন্দ ইতিহাসের খুব উৎসাহী ছাত্র ছিলেন, তাই ইতিহাস সম্বন্ধে এটি কথা বলেছিলেন যেটি ইতিহাসের মাস্টারমশাইরাও বলতে পারেন না। কেন ইতিহাস পড়া দরকার? স্বামীজি বলছেন ইতিহাস পড়া দরকার, অতীতটাকে জানা যায়, বর্তমানটাকে বোঝা যায় এবং ভবিষ্যৎটার দিকে ইঙ্গিত করা যায়। অ্যানথ্রোপোলজিক্যাল, সোশ্যাল অ্যানথ্রোপোলজি বলে একটি সাবজেক্ট উঠেছে আজকাল, অনেকদিনই উঠেছে, কিন্তু সেটি এখন খুব জনপ্রিয় একটি বিষয়। সোশ্যাল অ্যানথ্রোপোলজি সে কথা বলছে, আপনি যদি না বলেন যে একটা অতীত বর্তমান তাহলে ভবিষ্যৎ বোঝা যায় না। আমরা যখনই ভারতবর্ষের কাউকে নিয়ে আলোচনা করি, আমরা তার অতীতটা কখনো দেখি না, ইভেন পরিবারগুলোকেও আমরা দেখি না কখনো, যে কেন এরকম হলো। বিবেকানন্দ জেনেটিক্যালি তার স্ট্রেংথটা কোথায় আমরা সে নিয়ে আলোচনা করি না। আমরা যেহেতু মনে করি সপ্ত ঋষির এক ঋষি, ব্যাস হয়ে গেল, আর তো ভাবার কোনো দরকার নেই। কেন তিনি ঋষি সেটা আমরা কখনো ভাবি না, আলোচনাও করি না। বিবেকানন্দ মানুষ, বিবেকানন্দটি বড় সুন্দর। এত কাজ, এত ডিট্যাচমেন্ট, এত পরিশ্রম, এত রোগের শরীর, সে রোগটাকে বহন করে নিয়ে চলেছেন। 1900 সাল মানে জীবনদীপ প্রায় নিভে আসছে, তবুও নিখুঁত বর্ণনা দিয়েছেন তার ঘরটির পারিপার্শ্বিক অবস্থার, এবং নিবেদিতাকে লিখছেন। নিবেদিতা 1900 সালেও বিদেশে রয়েছেন, এরপরে আসবেন। স্বামীজির খুব ইচ্ছে ছিল নিবেদিতা স্বামীজির সঙ্গেই দেশে ফিরে আসুন, কিন্তু নিবেদিতা ফিরলেন না। নিবেদিতা জগদীশচন্দ্রের সঙ্গে ইংল্যান্ডে চলে গেলেন এবং সেখান থেকে অনেক পরে দেশে ফেরেন, 1901 সালে দেশে ফেরেন নিবেদিতা। স্বামীজির আসলে নিবেদিতা স্কুল তৈরি করেছিলেন 1898 সালে। সেই স্কুলটা কেমন চলছে সে বিষয়েও দেশে ফিরে এলে স্কুলটা ভালো চলতো। আমার সঙ্গে এ বিষয়ে অনেকের কথা হয়েছে, সকলে যে আমার সঙ্গে একমত প্রকাশ করেছেন তা নয়, কিন্তু স্কুলটা যে নেগলেক্টেড হয়েছিল এ বিষয়ে কারুর কোনো সন্দেহের অবকাশ নেই। এবং তারপর স্বামীজি চলে যাওয়ার পর নিবেদিতা সঙ্গ থেকেই চলে গেলেন, সেটি এখানে আলোচনার বিষয় নয়। কিন্তু নিবেদিতাকে স্বামীজি অন্তরঙ্গ চিঠিটা লিখেছেন। আজকে আমরা এইটি নিয়ে আলোচনা করলাম, পরের দিন আরেকটি চিঠি নিয়ে আলোচনা করব। মনে রাখতে হবে স্বামীজি বেলুর মঠে ফিরে এসছেন, জীবনদীপ প্রায় নিভে যাচ্ছে, ফলে এই পর থেকে যতগুলো চিঠি আমাদের এগোবে ততই মনে রাখতে হবে 1902 সালের 4 জুলাইয়ের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। প্রাণারাম প্রাণারাম প্রাণা